আজ আমরা এমন একটা সাহিত্যিক লড়াইয়ের কথা বলবো যে লড়াইটা এই যে স্লাইডের শব্দগুলো দেখছেন এগুলোকেই একরকম গড়ে পিটে তৈরি করেছে। তো এই প্রশ্নটাকে ঘিরে শুরু হয়েছিল এক বিরাট বিতর্ক, এমন এক বিতর্ক যা আমাদের বাংলা ভাষাকেই আমূল বদলে দিয়েছিল। আচ্ছা, চলুন একটু গভীরে যাই। বিংশ শতকের শুরুর দিকে বাংলা সাহিত্য একটা দোলাচলের মধ্যে ছিল। কোন পথে এগোবে ভাষা তা নিয়ে দুটো একেবারে ভিন্ন চিন্তার মধ্যে শুরু হয়েছিল এক জবরদস্ত লড়াই। দেখুন, একদিকে ছিল সাধু ভাষা, সেই শুদ্ধ বা একেবারে ফর্মাল লেখার ভাষা, পুরোটাই সংস্কৃত ঘেঁষা। আর ঠিক তার উল্টো দিকে ছিল চলিত ভাষা, আমাদের মুখের ভাষা, রাস্তাঘাটে বাড়িতে যে ভাষায় আমরা কথা বলি সেই জীবন্ত ভাষাটা। তো যারা ঐতিহ্যের পক্ষে ছিলেন, সংস্কৃতপন্থী পণ্ডিতেরা, তারা চাইছিলেন বাংলা যেন তার পুরনো শিকড় ধরে রাখে, একদম ফর্মাল একটা রূপ নিয়ে। আর এর পেছনে তাদের কিন্তু বেশ কিছু জোরালো যুক্তিও ছিল। তাদের ধারণাটা ছিল এরকম, যদি সংস্কৃত থেকে প্রচুর শব্দ বাংলায় আনা যায় তাহলে ভাষার সম্মান বাড়বে, একটা অমরত্ব পাওয়া যাবে। কারণ তাদের মতে পালির মতো অনেক মুখের ভাষা তো কালের স্রোতে হারিয়েই গেছে, কিন্তু সংস্কৃত দেখুন আজও অমর হয়ে টিকে আছে। কিন্তু এখানেই একটা মজার প্রশ্ন উঠে এলো, চিরকাল বেঁচে থাকতে হলে ভাষাকে কি আগে মরতে হবে? সংস্কৃতের মতো কঠিন, অপরিবর্তনীয় হয়ে যেতে হবে? এই অদ্ভুত যুক্তির বিরুদ্ধেই এলো এক ধারালো, বুদ্ধিদীপ্ত জবাব। আর এই বিতর্কের ময়দানেই নামলেন প্রমথ চৌধুরী। একাধারে তিনি ছিলেন একজন তুখোড় লেখক, আইনজীবী এবং সেই সময়ের একজন সেরা বুদ্ধিজীবী। তিনি লিখতে শুরু করলেন বীরবল ছদ্মনামে, ঠিক যেমনটা ছিলেন সম্রাট আকবরের চতুর সভাসদ বীরবল। আর সেই নামেই তিনি তার শানিত যুক্তি আর বুদ্ধি দিয়ে পুরনো পন্থীদের সব যুক্তিকে এক এক করে কাটতে শুরু করলেন। বীরবলের মূল কথাটা ছিল খুব সোজা। তিনি বললেন, ভাষা বেঁচে থাকে মানুষের মুখে মুখে, কোনো অভিধান বা ব্যাকরণের বইয়ের ভেতর নয়। ওগুলো তো ভাষাকে ধরে রাখার চেষ্টা করে মাত্র। তিনি আরও বললেন, অন্য কোনো ভাষার থেকে এক গাদা শব্দ ধার করাটা আসলে শক্তির লক্ষণ নয়, বরং দুর্বলতার। একটা ভাষা তা সে যতই মহান হোক তার উপর এমনভাবে নির্ভর করার মানে কি? আর এই ব্যাপারটাকে বোঝানোর জন্য তিনি একটা অসাধারণ উপমা ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, এটা অনেকটা বঙ্গ সরস্বতীর কানে পরের সোনা পরিয়ে দেওয়ার মতো। এই ধার করার শব্দগুলো হলো আরোপিত, কৃত্রিম গয়নার মতো, যা ভাষার স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে। শুধু তাই নয়, নিজের পয়েন্টটা প্রমাণ করার জন্য তিনি একেবারে হাতে কলমে দেখিয়ে দিলেন যে রোজকার কথাবার্তায় সংস্কৃত শব্দগুলো ব্যবহার করলে শুনতে কতটা অদ্ভুত লাগে। এই উদাহরণটা দেখুন, আমরা সবাই বলি, ঘরের ছেলে ঘরে যাও। এটা শুনতে কত সহজ আর স্বাভাবিক, কিন্তু এর বদলে যদি সংস্কৃত শব্দ ব্যবহার করে বলা হয়, গৃহের ছেলে গৃহে যাও, ভাবুন তো একবার, কানে শুনতেই কেমন খটমট লাগছে না, তাই না? একেবারে কৃত্রিম। তার লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার। তিনি বলতেন, ভাষার ভার বাড়ানোর দরকার নেই, বরং শান দিয়ে এর ধার বাড়াতে হবে। বাংলা গদ্যকে করতে হবে আরও ঝরঝরে, তীক্ষ্ণ আর জীবন্ত। প্রমথ চৌধুরী কিন্তু শুধু লেখালেখির মধ্যেই থেমে থাকেননি, তিনি রীতিমতো একটা আন্দোলন শুরু করে দিয়েছিলেন। আর সেই আন্দোলনের প্রধান অস্ত্র ছিল একটা পত্রিকা, একটা বিপ্লবী পত্রিকা। ১৯১৪ সালে তিনি বের করলেন সবুজপত্র। এই পত্রিকাটা ছিল নতুন চিন্তা, তারুণ্যের শক্তি, আর সবথেকে বড় কথা, এই নতুন চলিত গদ্যরীতির ধারক ও বাহক। সবুজপত্র হয়ে উঠেছিল সেই সময়ের আধুনিকতার মুখপত্র, যা পুরনো সব ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। আর এই সময়টা ছিল অসাধারণ। একের পর এক লেখা বেরোচ্ছে, সনেট ৫০, চারিয়ারি কথা, বীরবলের হালখাতা। তিনি একা নন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাহিত্যিকরাও এই সবুজপত্রের মাধ্যমেই এই নতুন, তরতাজা আর গতিশীল ভাষাকে প্রতিষ্ঠা করে চলেছিলেন। আসলে প্রমথ চৌধুরীর কাছে ভাষার এই লড়াইটা ছিল আরও বড় একটা লড়াইয়ের অংশ। তিনি বলতেন, যৌবনে দাও রাজটিকা। তিনি বিশ্বাস করতেন, তারুণ্যের শক্তি আর উদ্যমকে যদি সামনে আনা যায় তবেই সমাজ এগিয়ে যাবে। আর ভাষার মুক্তি সেই লড়াইয়েরই একটা ধাপ ছিল।
তাহলে শেষ পর্যন্ত এই শব্দের যুদ্ধে জিতল কে? সত্যি বলতে এর উত্তরটা তো আমাদের চারপাশেই রয়েছে। হ্যাঁ, বীরবলের চিন্তাভাবনাই শেষ পর্যন্ত জিতেছিল। তিনি যে চলিত ভাষার পক্ষে লড়াই করেছিলেন, সেটাই হয়ে উঠল আধুনিক বাংলা সাহিত্যের একমাত্র মাপকাঠি। আজ আমরা খবরের কাগজে, ওয়েবসাইটে, বইপত্রে যে বাংলা গদ্য পড়ি, তা তো আসলে সেই বীরবলেরই দেখানো পথের ফসল। ভেবে দেখুন তার অবদান কতখানি। তিনি কথ্য বাংলাকে সাহিত্যের সম্মান দিলেন, বাংলা গদ্যে নিয়ে এলেন বুদ্ধি আর রসবোধ, সবুজপত্র দিয়ে তারুণ্য আর আধুনিকতার হাওয়া বইয়ে দিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি প্রমাণ করে দিলেন যে ভাষার আসল শক্তি তার জীবন্ত, স্বাভাবিক রূপের মধ্যেই থাকে। তিনি বিশ্বাস করতেন স্টাইলই হল মানুষ, আর তার নিজের স্টাইল ছিল অসম্ভব বুদ্ধিদীপ্ত, ক্ষুরধার। কিন্তু এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। তার এই অসাধারণ স্টাইলই কিন্তু একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছিল। তার লেখার যে ধরন, তা ছিল মূলত শিক্ষিত, অভিজাত মানুষদের জন্য। তাহলে প্রশ্নটা হল যে সাধারণ মানুষের ভাষার জন্য তিনি এত বড় একটা বিপ্লব আনলেন, সেই বিপ্লব কি শেষ পর্যন্ত সাধারণ মানুষকে পেছনেই ফেলে গেল? এমন এক মার্জিত আর মননশী গদ্য তৈরি করে তিনি কি অজান্তেই একটা নতুন সাহিত্যিক বাধা তৈরি করে গেলেন? এই প্রশ্নটা আমাদের ভাবায়। যে কোনো ভাষার বিবর্তন আসলে কখনোই একটা সরল রেখায় চলে না।